নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন যা পাঠ করেছিলাম আজকে ঠিক তার পর থেকে পাঠ করব, ঠিক পর থেকেই পাঠ করব বন্ধুরা আজকে। তো তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে 4th অধ্যায়ের প্রথম ভাগ পড়ছি। 1921 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। অসহযোগ আন্দোলনের প্রবল বন্যা যেন গোটা দেশটাকেই ভাসাইয়া দিতে চাহিতেছে। নাগপুর কংগ্রেসে গান্ধীজির মতোই গৃহীত হইয়াছে, এবং যদিও দেশবন্ধু চিত্তরঞ্জন পূর্বে গান্ধীজির বিরোধিতা করিয়াছিলেন, তখন তিনিই এই আন্দোলনের প্রাদেশিক নেতৃত্ব গ্রহণ করিলেন। তুমুল আন্দোলন আরম্ভ হইল। 144 ধারা অমান্য করিয়া পুলিশের লাঠি ও বেটনকে অগ্রাহ্য করিয়া রাস্তায় রাস্তায় মিছিল বাহির হইল। মাদক দোকানের সম্মুখে পিকেটিং চলিতে লাগিল। একদল গ্রেপ্তার হইতে না হইতেই অন্য দল আসিয়া তৎক্ষণাৎ কার্যভার হাতে লয়। পুলিশ গ্রেপ্তার করিয়া চলে, ইহার যেন আর শেষ নাই। ছেলেরা দলে দলে স্কুল কলেজ খালি করিয়া রাস্তায় আসিয়া দাঁড়াইল। মনে হইল যেন জাতির জীবনে এক মহা বিপর্যয় উপস্থিত হইয়াছে। একজনের পর একজন নেতা গ্রেপ্তার হইতে লাগিলেন। পাইকারি গ্রেপ্তারের তো কথাই নাই। শীঘ্রই দেখা গেল যে জেলে আর স্থান সংকুলান হইতেছে না। দলে দলে লোক চাকরি ছাড়িল। ওকালতি, ডাক্তারি, ব্যারিস্টারি নির্বিচারে ছাড়িয়া এই আন্দোলনে ঝাঁপাইয়া পড়িল। এমন উন্মাদনা জীবনে আর বোধহয় দেখি নাই। দেশের শিক্ষা ব্যবস্থা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন হইতে কলকাতায় আসিয়া ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে শিক্ষার মিলন নামে এক প্রবন্ধ পাঠ করিলেন। স্যার আশুতোষ সেনের হলে ছাত্রদের সমবেত করিয়া ওজস্বিনী ভাষায় তাহাদের সম্মুখে এক বক্তৃতা করিলেন। কিছুটা কাজ যে না হইল তাহা নয়, কিন্তু তাহাতে কর্ণধারগণের দুশ্চিন্তা দূর হইল না। বাহিরের অবস্থা যখন এই প্রকার সেই সময় আমার মনের মধ্যেও এক ভীষণ বিপ্লব চলিতেছিল। এই আন্দোলনে যোগ দিব কি দিব না, এই চিন্তাই অহর্নিশ করিতেছিলাম। রাত্রিতে ঘুম হইত না, আহারেও রুচি ছিল না। বন্ধু বান্ধবদের সহিত নানা দিক হইতে কথাটা আলোচনাও করিতাম, কিন্তু কিছুই স্থির করিতে পারিতেছিলাম না। কথাটা স্যার আশুতোষের কানেও উঠিয়াছিল, এবং তিনি আমাকে ডাকাইয়া অনেক জিজ্ঞাসাবাদ করিয়াছিলেন। আমার মনে যখন এই দোদুল্যমান অবস্থা, কি করিব কিছুই ঠিক করিতে পারিতেছি না, এমন সময় একদিন বৈকালে বরদাবাবু আমার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। বৃন্দাবন হইতে ঠাকুর তাহাকে একখানি চিঠি লিখিয়াছেন, এবং তিনি ওই চিঠিখানা আমাকে দেখাইতে লইয়া আসিয়াছেন। আমার সম্বন্ধে ঠাকুর লিখিয়াছেন, ইন্দুবাবুর মন বড়ই চঞ্চল হইয়াছে, তাহাকে একটু স্থির হইতে বলিবেন। ঠাকুরের অপার করুণায় আমার সমস্যার সমাধান হইয়া গেল। অনেক দিন পরে সে রাত্রিতে নিশ্চিন্তে ঘুমাইতে পারিলাম। জীবনের এই ব্যাপারটা লইয়া অনেক চিন্তাই করিয়াছিলাম, এবং নিশ্চিতরূপে বুঝিতে পারিলাম যে ঠাকুর আমাকে এক মহা বিপদ হইতে পরিত্রাণ করিয়াছেন। আত্মবিশ্লেষণ করিয়া বুঝিয়াছি যে সার্থক কংগ্রেস কর্মী হইতে হইলে যে সকল দোষগুণ অত্যাবশ্যক আমার মধ্যে তাহার অধিকাংশই নাই। সুতরাং হঠকারিতা করিয়া একটা কিছু করিয়া বসিলে আমার একুল ওকুল দুকুলই যাইত। তখনও ঠাকুরের সহিত আমার পরিচয় বেশি দিনের নয়। সুতরাং বৃন্দাবনে থাকিয়া যে তিনি আমার মনের চাঞ্চল্য টের পাইয়াছিলেন, ইহাতে কম বিস্ময় হই নাই। কিন্তু ক্রমে বুঝিয়াছি যে তিনি সবই জানিতে পারেন। মনের নিভৃততম চিন্তাও তাহার অগোচর থাকে না। একদিন তিনি জনৈক ভদ্রলোককে শাসনের ভঙ্গিতে বলিয়াছিলেন, আকাশ সর্বত্র আছে, ঘাটিতে ঘাটিতে পাহারা, ফাঁকি দিবার জো নাই, পুণ্ডরী চক্ষে সবই প্রকাশ থাকে। ইহার প্রমাণ আমি জীবন ভরিয়া পাইয়াছি, কিন্তু কথাগুলি নিতান্ত ব্যক্তিগত, সুতরাং এখানে কিচ্ছু প্রকাশ করা সম্ভব হইল না।
বন্ধুরা, এবার দ্বিতীয় ভাগ পড়ছি। একদিন কলেজে প্রভাতবাবু আমাকে বলিলেন যে অনেক দিন ঠাকুরের কোনো সংবাদ পাওয়া যাইতেছে না, একবার মতিবাবুর দোকানে খোঁজ লওয়া প্রয়োজন। ইহাতে আমার অন্য মন হওয়ার কোনো কারণ ছিল না। সুতরাং সেই দিনই ক্লাসের পর নিকটেই এক দোকানে জলযোগ সারিয়া লইয়া মতিবাবুর সত্যনারায়ণ ভাণ্ডারে যাইয়া উপস্থিত হইলাম। সেখানে যাইয়া দেখি যে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হাতে চায়ের পেয়ালা, সম্মুখে একখানি পিতলের রেকাবে এক বান্ডিল বিড়ি, একটি ম্যাচ বাক্স এবং গুটি কয়েক পান লইয়া বেশ জাকাইয়া বসিয়া আছেন। মতিবাবু পরিচয় করাইয়া দিলে জানিলাম যে তিনি AB রেলওয়েতে চাকরি করিতেন। বর্তমানে সেখানে ধর্মঘট আরম্ভ হওয়ার কলকাতায় আসিয়াছেন। কয়েকদিন যাবৎ বৈকালে নিয়মিত মতিবাবুর দোকানে আসেন এবং ঠাকুর আসিলেন কি না সন্ধান লইয়া যান। মতিবাবুর কথার ভাবে বুঝিলাম যে তিনি ইহাকে শ্রদ্ধার চোখেই দেখিতে আরম্ভ করিয়াছেন এবং ইহাকে একজন গুরুগত প্রাণ ভক্ত বলিয়াই সিদ্ধান্ত করিয়াছেন। রেলবাবু, বন্ধুরা, এখানে রেলবাবু সম্বন্ধে কী বলা হয়েছে তাহাকে আমি এই নামেই উল্লেখ করিব। লেখক তাকে রেলবাবু নামেই উল্লেখ করবেন। নীরবে চা পান সমাধান করিলেন এবং উপর্যুপরি যে তাহার চোখে কেমন যেন একটা ঢুলুঢুলু ভাব, মাথার চুল ছোটো করিয়া ছাটা, গোঁফদাড়ি কামানো, বেশ হৃষ্টপুষ্ট চেহারা। আমরা মনে করিয়াছিলাম যে ইনি ঠাকুরের আশ্রিত এবং সেই ধারণার বশবর্তী হইয়া প্রভাতবাবুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আপনি তো নিশ্চয়ই ঠাকুরকে অনেক দিন দেখিতেছেন, তাহার কথা কিছু বলুন, আমরা শুনি। রেলবাবু চোখ বুজিলেন, খানিকক্ষণ পরে অর্ধনিমীলিত নেত্রে প্রভাতবাবুর দিকে তাকাইলেন এবং ধীরে ধীরে মাথা নাড়িতে লাগিলেন। এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট কাটিয়া গেল। পরে রেলবাবু আস্তে আস্তে বলিলেন, ঠাকুরের কথা কি কিছু বলা যায় রে ভাই? জানি বা কি, আর কি বা বুঝিয়াছি। এই কথা কয়টি বলিয়াই আবার চক্ষু বুজিলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, এখানে পাঠকে বিরাম দিলাম। আর বন্ধুরা, দয়া করে আপনারা একটু ধৈর্য ধরে এই পাঠ শুনুন। আমরা নিশ্চয়ই ধীরে ধীরে ঠাকুর সম্বন্ধে অনেক কিছু আমাদের অভিজ্ঞতা হবে। আর ঠাকুরের দয়া না থাকলে নিশ্চয়ই আমিও এই বই পাঠ করে আপনাদের শোনাতে পারতাম না। ঠাকুরও নিশ্চয়ই, যেখানে ঠাকুরের আলোচনা হয়, ঠাকুরই এক জায়গায় লিখেছেন যে ঠাকুর সেখানে স্বয়ং উপস্থিত থাকে। সুতরাং আমার দোষ গুণ আপনার নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং এই পাঠ ধৈর্য ধরে একটু শুনুন। নমস্কার।